আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি হাবিবা আফরোজ। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই 4 কমিশনের প্রধানগণ প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার প্রস্তাবগুলো গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা নতুন বাংলাদেশের চার্টার। এর মাধ্যমে সব দলের ঐক্যমতের ভিত্তিতে জাতির স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। সংস্কারে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে 4টি কমিশনের প্রধানরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদন জমা দিয়ে সারসংক্ষেপ তুলে ধরেন। ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই 3 মাস। 150টার মতো আমাদের সুপারিশ, ছোট বড় সুপারিশ, তাই এগুলো উত্থাপন করা অসম্ভব। আমরা সংবিধান সংস্কারের জন্য কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছি, সুপারিশ হিসেবে উপস্থাপন করেছি। কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা। যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশগুলো এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি। এরা প্রায় 3000-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়, সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন তো আমরা অ্যানালিসিস করতে পারিনি। আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু, সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারগুলো কোনো দলের নয়, এগুলো জাতির আশা আকাঙ্ক্ষা, যা মানুষের ভেতর থেকে উঠে এসেছে। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই রকম চার্টার। সেই চার্টার মতকের ভিত্তিতে হবে। চার্টার থেকে যে ঐতিহাসিক অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। ডক্টর ইউনূস বলেন, সংস্কারের আলোকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ গড়ে উঠবে, যার আলোকে হবে পরবর্তী নির্বাচন। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হবে। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছুই হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। প্রথম ধাপের 6টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিবেদন জমা দেয়া বাকি বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের। দ্বিতীয় ধাপে গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশনকে প্রতিবেদন দিতে 17 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। কিভাবে আমরা করব সেই ঐক্যমত নিয়ে এসে। নাজিফ ফরায়েজি, আরটিভি, ঢাকা। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবে সরকার, এমনটা জানালেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন ও অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত হলেই নির্বাচনের রোডম্যাপ দেয়া সম্ভব বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে সংস্থার কমিটির প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানানো হয়, সংস্কার প্রস্তাব যাচাই বাছাইয়ের জন্য কমিশনগুলোকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। সংস্কার প্রস্তাব চূড়ান্ত ও বাস্তবায়নের রোডম্যাপ তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা, আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে।
আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনের জন আকাঙ্ক্ষা পূরণের আশা আসিফ মাহমুদের। অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। জুলাই আগস্টের হত্যার বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মার্চ মাস থেকে ট্রাইব্যুনালে শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অবশ্যই বাংলাদেশে যে নির্মম, যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। রায় বলা হয়, এই মামলায় আসামিদের কারো অপরাধ পাওয়া যায়নি। দেখুন অরুণ গফুরের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা তছরুফের অভিযোগে 2008 সালের 3রা জুলাই বেগম খালেদা জিয়া সহ 6 জনকে আসামি করে মামলা করে দুদক। বকশীবাজারের বিশেষ জজ আদালত 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয়। তারেক রহমান সহ অন্য 5 আসামিকে দেয়া হয় 10 বছর করে কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্ট বিভাগ বেগম জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে। 5 আগস্ট পট পরিবর্তনের পর খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। স্থগিত করা হয় সাজার রায়ের কার্যকারিতা। সাজার রায়ের বিরুদ্ধে আলাদা আপিল করেন বেগম জিয়া। আপিল শুনানি শেষে এ মামলা থেকে বেগম জিয়াকে খালাস দিল আপিল বিভাগ। যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি বিদ্বেষমূলক ছিল বলে উল্লেখ করেন আপিল বিভাগ। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। বেগম জিয়াকে অভিযুক্ত করে আগের আইনজীবীরা ভুল করেছিলেন বলে স্বীকার করেন দুদকের আইনজীবী। এর আগের লয়ার সে যেটা মনে করেছে, কিন্তু আমার কাছে যখন এসেছে আমি এই ভুলগুলো পেয়েছি। খালেদা জিয়ার ব্যাপারে যদি বলেন, বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। এ রায়ের ফলে আওয়ামী লীগ আমলে দোষী সাব্যস্ত হওয়া 2টি মামলাতেই বিএনপি চেয়ারপারসন নির্দোষ প্রমাণিত হলেন। ফলে তার নির্বাচন করার আর কোনো বাধা থাকল না। অরণ্য গফুর, RTV, ঢাকা। উন্নতির পথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা। ফিজিওথেরাপি দেওয়ার পর কিছুটা হাঁটা চলাও করতে পারছেন তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন, আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা। এদিকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 দেশের চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডনে যারা আছেন ওনারা দায়িত্ব পালন করেছেন, নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ সহ 124 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তহমুল ইসলাম। বাদী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এজাহারে উল্লেখ করা হয়, স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার ঐক্য আন্দোলনকে দমন করতে দেশে গণহত্যার পরিকল্পনা করা হয়। সেই মোতাবেক কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন না হয় সেজন্য নির্দেশ দেন।
এজাহারভুক্ত আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশীয় অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে কাজ করে। পুলিশ জানায়, মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে দায়ের হওয়া ৮ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে পুলিশের দাখিল করা ৩টি আবেদনের ওপর আদালতের শুনানি শেষে চট্টগ্রামের ৩ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। জেলা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানার ৮টি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে 5টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। 2টি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং অপর একটি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন নিসা খানমের আদালতে। গেল 27 অক্টোবর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় 6 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেখুন সালিম মালিকের রিপোর্ট। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, প্রাথমিক তথ্য তাদের কাছে সত্যতা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তাকে নিয়োগ দেন। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নেমেছে দুদক। একই সাথে তার চাচা তারেক সিদ্দিক সহ মোট 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। জনাব তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের 3 কোটি 32 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের কে টেলিকমিউনিকেশনসের 2 কোটি 51 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক তার কন্যা জনাব এস আমরিন রাখিকে সহযোগিতা করে অপরাধ করায় আজ একটি মামলা রুজু হয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক থেকে 2,34 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান করছে দুদক। বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। সেলিম মালিক, RTV, ঢাকা। ছাগল কাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রীর মতো সকল দুর্নীতিবাজকেই আইনের আওতায় আনা হবে। 5 আগস্টের আগ পর্যন্ত যারাই অপরাধ করেছে তাদের সকলকেই খুঁজে বের করে আইনের মুখোমুখি করবে সরকার। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দেশের যে কোনো বিপর্যয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাই মুখ্য ভূমিকায় থাকেন মন্তব্য করে তিনি বলেন, বাহিনীর উন্নত প্রশিক্ষণ ও সার্বিক সমস্যার সমাধানে কাজ করছে সরকার। এ সময় তরুণদের কর্মসংস্থানের জন্য আনসারের মাধ্যমে 1 লাখ জনশক্তি নিয়োগ দেওয়ার কথাও বলেন উপদেষ্টা। এর আগে খিলগাঁওয়ে বাহিনীর পক্ষ থেকে উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 জন করে ধরা পড়তেছে।
আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর, যে ছাগল এই মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। তবে এই মামলায় সাজার চেয়ে বেশি সময় কারাবাসে থাকায় রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে কারামুক্তির আদেশ দিয়েছেন আদালত। যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন আদালতের গাণিতিক হিসাব অনুযায়ী 12 বৎসর 3 মাস কারাভোগ করেছেন এবং যেহেতু সাজার মেয়াদ হচ্ছে 12 বৎসর, সে কারণেই ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম হত্যা চেষ্টা মামলায় বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও এদিন সাবেক এমপি হাজি সেলিম ও তার ছেলে সোলেমান সেলিম এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে পৃথক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত এসব আদেশ দেন। এর আগে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন বাতিল সহ জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। বিচারপতি যারা শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, ফারুক খান, হাজি সেলিম, আইনমন্ত্রী আনিসুল হক এবং হাজি সেলিমের ছেলে সাবেক অবৈধ এমপি সোলামান সেলিম, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। সালমান এফ রহমান এবং পলক তারামিয়ার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। শতাধিক পণ্য ও সেবার উপর নতুন করে কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। বাড়ানো হয়েছে মোবাইল ফোনের কল রেট ও ইন্টারনেট খরচ। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের দাবি, দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের কুপরামর্শেই এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনীতিবিদদের মতে কর বৃদ্ধির সিদ্ধান্তে নিম্ন ও মধ্যবিত্ত জনগণের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের 2য় বর্ষের শিক্ষার্থী অপূর্ব, ত্রিদীপ ও পিয়াল প্রতি মাসে হলে থেকে পড়াশোনা করতে তাদের জনপ্রতি খরচ হয় 8,000 টাকার মতো, যা গত বছরও ছিল 6,000-এর মধ্যে। নিত্যপণ্যের সাথে নতুন করে ইন্টারনেটের দাম বাড়ায় বেড়েছে মাসিক খরচ। মাসে আগে যেখানে 300-350 টাকা দিয়ে থাকতো, এখন 800 টাকা 900 টাকা হয়ে আছে, প্রায় ডবল। এটা একটা বাড়তি চাপ করতেছে আমাদের উপর। গ্রামের বাড়ি থেকে পাঠানো টাকার সাথে টিউশনির উপার্জিত আয় দিয়েও পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম অবস্থা তাদের। 5 আগস্টের পর তো আসলে আমাদের এরকম ছিল না যে দাম বাড়বে এরকম। আমরা চাইছিলাম সবকিছু আগে যেরকম ছিল এটার থেকে কমে আসবে দাম, বাট দাম তো আসলে কমে নাই, উল্টা দাম কমা জায়গায় বেড়ে গেছে। আসলে সার্ভাইভ করা অনেক টাফ হয়ে যাচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে সিম বা রিম কার্ডের উপর সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। আর ইন্টারনেট সেবায় নতুন করে 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আয় বাড়েনি, ব্যয় প্রচুর পরিমাণে বাড়ছে, সবখানেই আপনার ব্যয়। আমরা ঠিকমতো ইন্টারনেটের গতি পাই না। ওসব বিষয়গুলোর দিকে ওনারা নজর না দিয়ে, ওগুলাকে আপগ্রেড না করে ওনারা হঠাৎ করে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসিয়ে দিয়েছেন। এটা একেবারেই গণবিরোধী সিদ্ধান্ত।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ বলছেন, গ্রাহকের স্বার্থ বিবেচনা না করে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে সরকার। রাজস্ব বিভাগের কিছু অসাধু যারা ছাগল কাণ্ড সাথে যুক্ত ছিল, এই ধরনের কর্মকর্তাদের কুপরামর্শে সরকার এদিকে ধাবিত হয়েছে বলে আমরা মনে করি। এতে করে তাদের পকেট ভারী হবে, কিন্তু রাষ্ট্রের কোষাগার ভরবে না। নতুন করে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আরোপে বিদেশি বিনিয়োগের সাথে অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সংকুচিত হওয়ার শঙ্কা এই অর্থনীতিবিদের। ব্যবসা বাণিজ্য যদি সংকুচিত হয়, বিনিয়োগ যদি সংকুচিত হয়, আপনি কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্রা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। যতই আপনি ভ্যাট ট্যাক্স বাড়ান, যতই আপনি সুদের হার বাড়ান, আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারলে ন্যূনতম মজুরি ক্রমবর্ধমান ভাবে বেড়ে যেতে থাকবে। অন্তত পক্ষে 8 কোটি 9 কোটি মানুষ দারিদ্রতার সীমার একদম শেষ প্রান্তে বসবাস করছে। তাদের অবস্থা চিন্তা করে আমার মনে হয় এখানে একটি পুনর্বিবেচনা করা উচিত। উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে কর আরোপকে বৈষম্যমূলক করনীতি হিসেবেও দেখছেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কিন্তু বৈষম্যমূলক একটি করনীতি বর্তমানে কিন্তু প্রয়োগ করা হয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। পাঠ্য বইতে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে দুপক্ষের বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB's সামনে শিক্ষার্থীদের এই সংঘর্ষ হয়। এতে দুপক্ষে প্রায় 27 জন আহত হয়েছে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ ও জুলাই অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবিতে NCTB ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভারেন্টি। অন্যদিকে গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে NCTB's সামনে কর্মসূচি পালন করতে যায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুপক্ষ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 2:30টার পরে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি জানান, মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুনে শায়রি বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্বীপের বর্জ্য পোড়ানো থেকে এই ঘটনা হতে পারে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে বড় ক্ষতি হয়েছে। আগামী 25 জানুয়ারি SMCর পথ চলার 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করছে। সকালে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানায় প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন SMC ও SMC এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম, SMCর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তসলিম উদ্দিন খান এবং SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ অনেকেই। এই বিশেষ দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং ট্যাক্স ও ভ্যাট প্রদানের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার দিনব্যাপী চ্যালেঞ্জার্স সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে। সামিটের স্লোগান ছিল, আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরাই সেরা থাকব। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে বেলুন উড়িয়ে সামিট উদ্বোধন করা হয়। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর চেয়ারম্যান SM শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এছাড়াও ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাদ তাসনিম সূচি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। নতুন করে ক্যালিফোর্নিয়ায় ভেঞ্চুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সেখান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 124টি ছোট বড় দাবানল রয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তবে তীব্র বাতাসের মধ্যে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে 164 বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে 12,000-এর বেশি অবকাঠামো।
বিপিএল এ শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। সাগরিকায় বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। ঢাকা ও সিলেটের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য মিজানুর রহমান বাবুলের দলের। অন্যদিকে সিলেট ও ঢাকা পর্বের ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ঢাকার। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। চট্টগ্রাম থেকে ইমরুল কায়েস মিঠুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। সাগরিকায় সবুজ গালিচার 22 গজে ঝড় তুলতে প্রস্তুত দলগুলো। প্রথম ম্যাচের দুই দলই বুধবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে ঘণ্টা দুয়েক। নেটের রিশাদ মুশফিক তামিমরা ছিলেন সাবলীল। নেটের উইকেটে তামিমদের উইলোর এই সাবলীলতাই বলে দেয় কেমন হতে যাচ্ছে সাগরিকার উইকেট। মিজানুর রহমান বাবুল জানালেন, একটি ট্রু ব্যাটিং উইকেটে হতে যাচ্ছে চট্টগ্রাম পর্ব, তবে দলটির ভাবনায় ডেথ ওভার নিয়ে। ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত, মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। উইকেট দেখতে খুবই ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংটাই এখানে বেশি, ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে। ঢাকার সেশনে সব ক্রিকেটারই ছিল ফুরফুরে মেজাজে। সিলেটে লিটনের সঙ্গে রেকর্ড পার্টনারশিপ গড়ে ইতিহাস গড়া তামিম বলছেন, টুর্নামেন্টে টিকে থাকার মিশন নিয়েই তাদের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। ম্যাচ বাই ম্যাচ এগোনোর চিন্তা আমাদের। যদি আমরা ম্যাচ বাই ম্যাচে সাকসেস হতে পারি তাহলে হয়তো বা টুর্নামেন্টে ভালোভাবে শেষ করতে পারবো আমরা। যদি কোনো ইনিংসে ভালো শুরু হয় সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি, জাস্ট এই প্ল্যানটাই থাকবে আমার। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ও খুলনার মধ্যকার জমজমাট লড়াই দেখার অপেক্ষায় স্বাগতিক দর্শকরা। চট্টগ্রামের সাগরিকার এই ব্যাটিং সহায়ক উইকেট নিয়ে কত আলোচনা। এবারের ঢাকা এবং সিলেট পর্বে যে পরিমাণ রান হয়েছে তা এই সাগরিকার উইকেট ছাপিয়ে যাবে কি না তা নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তবে চমৎকার এই কন্ডিশনে দলগুলো তাদের একাদশে কতটা ফাইন টুইনিং করতে পারবে তার উপর নির্ভর করবে সফলতা এবং ব্যর্থতা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।